জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, প্রধান বিচারপতি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির মহাসচিব, জামায়াতের আমির। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একজন দক্ষ আইনজীবীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে আইন পেশাজীবীদের মাঝে। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। ওনার যে এক্সপেরিয়েন্স, ওনার চলে যাওয়া, তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। ধানমন্ডি ৭ নম্বরে বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে উপদেষ্টা এফ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ এশার কিছু সময় পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার নিজ বাসভবনে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, অন্যান্য উপদেষ্টা, সেনা ও বিমান বাহিনীর প্রধান, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া শনিবার বিকেল বেলা 11টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে হবে হাসান আরিফের দ্বিতীয় জানাজা। দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মেয়ে বিদেশ থেকে আসার পরেই দাফন করার সময়ের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। প্রায় ৩.৫ ঘন্টার চেষ্টায় উত্তরার লাভলিন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনের ভেতর থেকে আটকে পড়া ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মাকদুম রোডের লাভলিন রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত। আগুন নেভাতে উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস বলছে, বেলা 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর 3টার সময় একেবারে নেভানো হয় পুরো আগুন। লাভলিন রেস্তোরাঁ ছিল ভবনের প্রথম তলায়, আর আগুন দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁ থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রাইভেট কার চাপায় সহপাঠী নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ 6 দফা দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে পলাশীর মোড়ে অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে সব দাবি জানান তারা। বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী মোড়ে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন। পরে জুমার নামাজের পর বুয়েট সেন্ট্রাল মসজিদের সামনে নিহত শিক্ষার্থী মোতাসিম মাসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাতে কোনো প্রভাবিত না হয়ে বিচারের কথা বলেন শিক্ষার্থীরা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসই 2021 ব্যাচের ছাত্র মোহতাসিম মাহমুদকে। হত্যা মামলা লেখার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেয়েছে বাংলাদেশ।
ব্রিটিশ সাময়িকীর প্রতিবেদন বলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ, তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আশাব্যঞ্জক। প্রতিবেদনে আরও বলা হয়, 15 বছরের শাসনামলে স্বৈরাচারের পরিণত হয় শেখ হাসিনা। বিরোধীদের দমন পীড়নের পাশাপাশি নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আঁকড়েছিলেন তিনি। তার নির্দেশনায় বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়। এদিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে রানার আপ হয়েছে সিরিয়া। এরপরেই রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডের অবস্থান। জুলাই পর্যন্ত একটি রাজনৈতিক দল আন্দোলনে মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারেনি। এখন আওয়ামী লীগ পতনের সব কৃতিত্ব নিচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আরও বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সহায়তায় দ্রুত বিচার করতে হবে। জুলাই আগস্টে কর্মকাণ্ডের জন্য পুলিশ ইমেজ সংকটে রয়েছে, তাই সুনামের সঙ্গে কাজ করে সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগের নিহত 73টি পরিবারের মধ্যে 58 পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5 লাখ টাকার চেক। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে। এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। প্রত্যেক জেলার যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আমরা তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। ফ্যাসিস্ট সরকারের একতরফা নির্বাচনের মাধ্যমেই কাউন্সিলরদের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল। তাদেরকে আবারও পুনর্বাসন মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান। শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদের একাংশ। তার আগে দলটির বিভিন্ন নেতারা বক্তব্যে বলেন, বিগত নির্বাচনে যেসব বিএনপি নেতা অংশ নিয়েছেন তাদেরকে দলটি বহিষ্কার করলেও হাজার হাজার মানুষকে হত্যাকারী আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করার পায়তারা চলছে? শেখ হাসিনার নির্দেশে গুলি চালানোর পরও তাদেরকে পুনর্বাসন করতে যারা উঠে পড়ে লেগেছে তারাও ফ্যাসিস্টদের দোসর বলে অভিহিত করেন বক্তারা বলেন, 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। যে সময় দেওয়া হয়েছে তার বাইরেও অতিরিক্ত সময় ক্ষেপণের পায়তারা ভালো লক্ষণ নয়। আওয়ামী লীগের আমলে যেই নির্বাচনগুলি সব দল সেটার বিরোধিতা করেছে এবং অংশ নেয়নি, সেখানে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের আশীর্বাদে একটা একতরফা নির্বাচনে নির্বাচিত তথাকথিত গণপ্রতিনিধি, মূলত তারা সবাই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর। আজকে কাউন্সিলর বা মেয়র বা মেম্বার নামে যাদের পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, আমার দৃষ্টিতে এটা আওয়ামী লীগের পুনর্বাসনের একদম প্রাথমিক পদক্ষেপ। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এ সময় জাতীয় ছাত্র সমাজের নেতারা বলেন, এই সরকার গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। পাশাপাশি এসব হত্যাকাণ্ডে সরকার এখনও কেন পদক্ষেপ নেয়নি এ বিষয়েও জানতে চেয়েছে সংগঠনটির নেতারা। এ সময় তারা 17 বছর গুম খুনে জড়িত ছিল, তারাই আবার নতুন করে সব গুপ্ত হত্যা শুরু করেছে। বিক্ষোভ ও সভা শেষে সংগঠনটি মিছিল নিয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ করে কর্মসূচি। এই ভূখণ্ড নিয়ে কারো যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে, কেউ যদি স্বৈরাচারের পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে,
তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বিজেপি, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। মনে রাখতে হবে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। ক্ষমতায় এলে মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, 53 বছর আগে দেশ স্বাধীন হলেও নানানভাবে নির্যাতিত হয়েছে দেশের মানুষ। জামায়াত চাঁদাবাজি ও দখলদারিত্ব ঘৃণা করে বলেও জানান দলটির আমির। ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি। ভোটের সময় রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতির নামে মিথ্যাচারের সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের দেশে যারা রাজনীতি আমরা করি, বিভিন্ন দল মত আছে না, অনেকে আইসা বলে যে রাজনীতিকে এবাদত মনে করি। আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আল্লাহর এবাদত করতে চাই। ইলেকশনের আগে এই কথাটা বলে, কিন্তু ইলেকশনের পরে দেখা যায় যে ওই মানুষের পকেট কাটা শুরু করে ওই নেতাই। এটা সত্য না মিথ্যা? সত্য। এরা হলো ধোঁকাবাজ। আর যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চায়, এরা বলে না যে আমাকে একটা ভোট দেন, দিয়ে আমার পাশ করে এক গদিতে পাঠান, আমি আপনাদের সেবা করতে চাই। এরা এসে বলে যে আমরা আপনাদের সেবা করতে চাই যদি আপনারা আমাদেরকে এই কাজের যোগ্য মনে করেন। কি সংস্কার হচ্ছে তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। রাজধানীর কাকরাইলের আইডিই ভবনের জামায়াতের পেশাজীবী বিভাগের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 2 কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল। সব সংশোধন করে নতুন ভোটার তালিকা করার দাবি জানান রফিকুল ইসলাম খান। গণঅভ্যুত্থান পরবর্তী জাতির প্রত্যাশা পূরণে যে সরকার গঠন করা হয়েছে তাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষের উপর আমরা এই ধরনের একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে চাই। এখন দুনিয়াতে যে ইসলামে সেটা আমাদের নির্বাচনের জন্য যদি 1 মাস বেশিও লাগান, কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে এবং কি কি সংস্কার করবেন তাও বলতে হবে। ঘরে বক্তৃতা করলে হবে না, এবং কোনটা কতদিনের মধ্যে করবেন তাও বলতে হবে জাতিকে। যাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে, গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে, এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু শেখ হাসিনাই নয়, যারাই ফ্যাসিবাদের আচরণ করবে তাদের বিরুদ্ধেই লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে। উইগুরে যে জুলুম চলে, চীনের উইগুরে, কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের দেশে মিয়ানমারে, এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। বাংলাদেশের প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে। এ খবরে তোলপাড় ব্রিটিশ গণমাধ্যম। আদালতের নথিপত্রের বরাতে বিবিসি জানায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি হয় সেখানে প্রকল্পের ব্যয় অন্তত 1 বিলিয়ন পাউন্ড বাড়িয়ে দেখানো হয়েছে। বিদেশি ব্যাংকের মাধ্যমে যার 30% চলে যায় টিউলিপ ও তার পরিবারের অ্যাকাউন্টে। বিবিসি জানিয়েছে, টিউলিপের পরিবারের দাবি এ অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে। এদিকে দুদকের অভিযোগ আমলে না নিয়ে টিউলিপের উপর আস্থা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার অভিযুক্ত পিকে হালদার ও তার 2 সহযোগী শবন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রিকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। পশ্চিমবঙ্গে এই মামলায় 10 লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়। ইডির বিচারক প্রশান্ত মুখার্জি তাদের জামিন মঞ্জুর করেন। 9 জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে। এর আগে 2022 সালে পশ্চিমবঙ্গের একটি হোটেল থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ইডি। চলতি বছরের জানুয়ারি মাসে অর্থ পাচার আইনে 5 সহযোগী সহ তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। অন্যদিকে বাংলাদেশে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের অক্টোবরে পিকে হালদারকে 22 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিশ্বব্যাংক থেকে 1.16 বিলিয়ন বা 116 কোটি ডলার ঋণের অনুমোদন পেয়েছে বাংলাদেশ। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 13,920 কোটি টাকা। শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে সব তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেয়। এই অর্থ দিয়ে 3টি কর্মসূচি পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয় 50 কোটি ডলারের সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের মাধ্যমে দেশের সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে উত্তরণে সহায়তা করার জন্য সংস্কারে সহায়তা করবে। এছাড়া 37 কোটি 90 লাখ ডলারের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবায় জনগণের প্রাপ্যতা উন্নত করতে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। এটি প্রায় 51 লাখ মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা পরিষেবা দেবে এবং 28 কোটি ডলারের চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে চট্টগ্রামের 10 লাখের বেশি মানুষকে নতুন এবং পুনর্বাসিত পাইপযুক্ত নিরাপদ পানি সরবরাহ করবে। ঢাকার দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় নাগরিক রেড অ্যালার্ট জারি করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার পাদদেশে সমাবেশে আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। এ সময় বক্তারা বলেন, ঢাকাসহ সারা দেশে ভয়াবহ বায়ু দূষণের কারণে ক্যান্সার, শ্বাসকষ্ট হুমকিতে জনস্বাস্থ্য। এভাবে চলতে থাকলে অতি দ্রুত ঢাকায় বসবাস অযোগ্য হয়ে পড়বে। নাগরিকদের সুরক্ষায় জরুরি অবস্থা জারিরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। ধারাবাহিকভাবে আমাদেরকে দূষিত বায়ু সেবন করতে বাধ্য করেছে। আমরা এখনো সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। সরকারের ব্যর্থতার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আজকে বায়ু দূষণজনিত নাগরিক রেড অ্যালার্ট জারি করলাম। পলিথিন উৎপাদন বন্ধের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে কথা বলেন তিনি। তপন কুমার বিশ্বাস আরও বলেন, দেশে 15 কোটি ব্যাগের চাহিদা রয়েছে, যেটি উৎপাদন করার সক্ষমতা রয়েছে। দোকান মালিক সমিতির মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়ানো হবে। এ সময় পলিথিনের ব্যবহার বন্ধে বাসা থেকে ব্যাগ নিয়ে যাওয়ার অভ্যাস করার আহ্বান জানান তিনি। অভিযানে 50,556 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। আগামীতে অভিযান আরও বাড়বে বলেও জানান মনিটরিং কমিটির সভাপতি। একেবারে হলিস্টিক্যালি আমাদের কাজ চলছে। উৎপাদন প্রক্রিয়া বন্ধ করা, সচেতনতামূলক কাজ যেটা আমরা করছি এবং আমাদের এনফোর্সমেন্ট তারা এই বিপণন কেন্দ্রগুলোতে গিয়ে দোকানে কিচেন মার্কেটে কাজ চলছে। এই যে সংখ্যাটা 50,556 কেজি পলিথিন প্লাস্টিক এগুলো জব্দ করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, এই টিম কিন্তু আরো বাড়বে। আগামী সপ্তাহ থেকে আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়বে। আমরা সচেতনতামূলক কাজ চালিয়ে যাব। পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোর্ট তার নিজস্ব গতিতে অগ্রসর হবে।
নিরাপদ খাদ্য উৎপাদনে ঝুঁকিপূর্ণ কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার সকালে বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজে আদিবাসী খাদ্য শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পাহাড়ি এলাকায় তামাক চাষের কারণে খাদ্য উৎপাদন বিঘ্নিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, হালদাপাড়ে তামাক চাষ করা মোটেও উচিত নয়। মেলার আয়োজক মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট ও বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগ। এ সময় বক্তারা আদিবাসীদের জীবন, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যবাহী বাহারি স্বাদের খাবার এবং জুম পাহাড়ে শস্য সমতল মানুষের সঙ্গে পরিচয় সহ নানাবিধ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মেলায় বিশেষ আকর্ষণ ব্যাম্বু চিকেন ও মুন্ডি স্পেশাল। দুদিনের এই মেলা সকাল 10টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। যে গ্যাসের মাধ্যমে বিষ উৎপাদন হয়, সেই বিষের তো আমাদের, সেই গ্যাসের তো আমাদের দরকার নাই। আমাদের পাহাড়ি যে খাদ্য আছে, আমরা যদি এটাকে মেইন স্ট্রিম মার্কেটে নিয়ে আসতে পারি, এইটাই তো আমাদের অর্থনীতির একটা বড় অবদান রাখতে পারে। তো কাজে আমাকে অন্যান্য ফসলের দিকে যাওয়ার কোনো দরকার নেই। কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেফতার লিওনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 2 আসামি আরাফাত ও সিফাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত রিমান্ড আদেশ দেন। লিওন পেশায় গাড়ি চালক, আর অন্য 2 আসামির একজন একটি স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী। দুজনের বয়সই 16 বছরের নিচে। জবানবন্দি নেয়ার পর তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই 3 আসামি বৃহস্পতিবার কেরানীগঞ্জের চুলকুটিয়া জিঞ্জিরা শাখার ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে 16 লাখ টাকা লুট করে। পরবর্তীতে ব্যাংক কর্মকর্তারা পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে। এরপর যৌথ বাহিনীর সদস্যরা এসে তাদের আত্মসমর্পণ করাতে বাধ্য করে। এই ঘটনা কি উদ্দেশ্যে তারা ঘটালো এবং এর সঙ্গে কারা কারা জড়িত আছে, এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং এই আসামিকে মামলার যে তদন্ত কর্মকর্তা তার হাতে তুলে দিয়েছে। 2 জনের 164-এর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। টঙ্গীর ইস্তেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িত সাতপন্থী তাবলিগ সদস্যদের দেশের সকল মসজিদ থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত ইসলাম। টঙ্গীর ইস্তেমা মাঠে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। পরে বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা মসজিদ থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ভারত সহ অন্য কোনো দেশেরই আধিপত্য বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। শুক্রবার বিকেলে 53 বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা শুরুর আগে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, বর্তমানে দেশের দায়িত্বশীলদের সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় বৈষম্যহীন বাংলাদেশ যে কোনো সরকার তৈরি করতে পারে। সেক্ষেত্রে জনগণকে নিয়েই একসাথে কাজ করবে গণতান্ত্রিক অধিকার কমিটি, একথাও জানান তিনি। এদিকে ভারত সহ অন্য কেউ ধর্মীয় কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে নাকি সেটা দেখতে আগামী 23 তারিখ গণতান্ত্রিক অধিকার কমিটি একটি দল চট্টগ্রাম পরিদর্শনে যাবে। পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। ভারতের আধিপত্য এই রূপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে দিয়েও আসছে। আমরা ভয়াবহ এই ভয়ঙ্কর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার দাবি জানাই। সীমান্ত হত্যা বন্ধ করার দাবি জানাই। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বর্তমান সময়ে যারা মব ভায়োলেন্স করছে, যারা নিরাপত্তাহীনতা তৈরি করছে, যারা জোর জবরদস্তি করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সরকার জুলাই আগস্টের আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসা তো দিচ্ছেই না, বরং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিরাপদে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলন এককভাবে হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের ছাত্র জনতা অংশ নিয়ে জীবন দিয়েছেন, কিন্তু আন্দোলন পরবর্তী 4 মাসে নানান মহল এককভাবে আন্দোলনের দাবি করে যাচ্ছে। এমনকি নিজেদের সুবিধার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের পায়তারা করা হচ্ছে। ধরবার বিচার করবা, এইটা তোমার গণহত্যার বিচার। এই সরকার গণহত্যার বিচার করলে অবশ্যই ওবায়দুল কাদেরকে ধরতো, জাহাঙ্গীর কবির নানককে ধরতো। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে। এই সমস্ত ভাঙচন ভাওতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 1.5 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমরা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যমুনা রেল সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে রেল সেতু ও সেতুর উভয় প্রান্তে নির্মাণাধীন 2টি স্টেশনের নির্মাণ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সচিব বলেন, ইতিমধ্যেই সেতুর কাজ শেষ হয়েছে। যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে পারবে জানিয়েছেন তিনি। একই দিনে টাঙ্গাইলের ইব্রাহিমবাদ স্টেশন ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শন করেন রেল সচিব। আমরা আশা করছি যে আগামী মাসে, জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চাচ্ছি। এখানে আপনারা জানেন যে মাত্র 4.8 কিলোমিটার মতো রাস্তা পার হতে ট্রেনের 20 মিনিট লাগে, খুবই স্লোলি যায়। তো অনেক দিন থেকেই আসলে সরকারের একটা ভাবনায় ছিল যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মধ্যে ডেডিকেটেড একটা রেল ব্রিজ যদি করা যায়, এবং সেই উদ্যোগ নিয়েই আসলে এটি করা হয়েছে। এবং পার্বত্য এলাকার বর্তমান বাস্তবতায় অঞ্চলের বাসিন্দাদের নানানভাবে ব্যথিত করেছে। একই সাথে পাহাড়িদের এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন প্রতিবন্ধকতায় মানসিকভাবে নিরুৎসাহিত হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান জ্যোতির্প্রিয় বোধিপ্রিয় সন্তু লারমা। রাঙামাটির মন ঘর শিশু সনদের সুবর্ণ জয়ন্তীতে আলোচনা এসব কথা বলেন সন্তু লারমা। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা প্রসারের প্রশংসা করলেও তা বিভিন্ন ভাষাভাষী জাতিসমূহের ক্ষেত্রে অগ্রগতি সমান নয় বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন। বর্তমানে বক্তারা দীর্ঘ 50 বছরে পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার বাসিন্দাদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে মন ঘর শিশু সনদের ভূয়সী প্রশংসা করেন। পাহাড়ের শান্তিনিকেতন হিসাবে পরিচিত 13টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা প্রসারে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য অঞ্চলের বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিঃসন্দেহে আমাদেরকে নানাভাবে ব্যথিত করে, নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে এবং এগিয়ে চলার পথে আমাদের নানা ক্ষেত্রে আমরা মানসিকভাবে নিরুৎসাহিত হতে বাধ্য হই। শরীয়তপুরে কুরিয়ার সার্ভিসের ট্রাকে অভিযান চালিয়ে 1600 কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের পালং বাজারে শরীয়তপুর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালামাল পরিবহনের ট্রাকে তল্লাশি চালিয়ে 47 বস্তায় বিভিন্ন রং ও আকারে 1600 কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযান টের পেয়ে ট্রাক চালক ও মালিক সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের জিম্মায় নেওয়া হয়েছে।
সিলেটে তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা চালক সহ আরও 2 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে 10:30টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘের ঘর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন প্রাইভেট কারে পর্যটন স্পট জাফলং যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাঘের সড়ক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 1 জনের। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় নাটোরের নলডাঙ্গা ও লালপুর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নলডাঙ্গা উপজেলার হালতিবিলের সাবমার্সেবল সড়কের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিকে হত্যা করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে সকালে লালপুর উপজেলার কচুয়া এলাকায় রাস্তার পাশ থেকে ইসলাম হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সড়কে ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আইসিটি খাতের উন্নয়ন এবং এ খাতের অবদান রাখা অগ্রগামীদের স্বীকৃতি দিতে ব্র্যাক ব্যাংক দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে নবমবারের মতো প্রদান করা হলো আইসিটি পুরস্কার। যোগাযোগ প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 6 ক্যাটাগরিতে 7 জন বিজয়ীকে প্রদান করা হয় এই পুরস্কার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এবং লা মেরিডিয়ানের যৌথ সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন এবং দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। সাইক্লোন চিদোর আঘাতে মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাবো দেলগাদো প্রদেশ। গেল রোববার 260 কিলোমিটারের গতিবেগে সাইক্লোনটি আঘাত হানে পূর্ব আফ্রিকার দেশটিতে। ধ্বংস হয়েছে প্রায় 40,000 স্থাপনা। মোজাম্বিক অতিক্রমের পর চিদো ধ্বংসযজ্ঞ চালায় প্রতিবেশী মালাউইতে। দেশটিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 13 জন। এর আগে ভারত মহাসাগরে ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপ মাওটো চিদোর তাণ্ডবে প্রাণ হারিয়েছে আরও 31 জন। পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ক্ষতিগ্রস্ত দ্বীপটিতে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। সাইক্লোন বিপর্যস্ত জনগণের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস ফরাসি প্রেসিডেন্টের। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত উপদেষ্টা জন ফিনার মন্তব্য করেন, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দক্ষিণ এশিয়া ছাড়াও মার্কিন ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে ইসলামাবাদ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ভারপ্রাপ্ত উপদেষ্টার এই বক্তব্য থেকে আবারও পরিষ্কার হলো 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এর আগে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে হোয়াইট হাউস। এর আওতায় সরকার নিয়ন্ত্রিত ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ করাচি ভিত্তিক 3টি প্রতিষ্ঠানের উপর নজরদারি শুরু করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস প্রতিনিধির এমন তথ্য নড়েচড়ে বসেছে নয়াদিল্লিও। ভারতকে কাবু করতে বহুদিন ধরে পরমাণু অস্ত্র ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের গুরুত্ব দিয়ে আসছিল ইসলামাবাদ। সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী 12 মাসে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে 2,70,000-এর বেশি অবৈধ অভিবাসীকে।
10 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট করা নাগরিকদের মধ্যে শীর্ষ 3 দেশ যথাক্রমে মেক্সিকো, গুয়াতেমালা ও হন্ডুরাস। বিশ্বের 192টি দেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের, যদিও এখনও আইসিএ এজেন্সির সদস্য সংখ্যা মাত্র 6000। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে পেট্রোল পাম্পের একটি ট্রাকের সাথে কয়েকটি গাড়ির সংঘর্ষে অন্তত 11 জনের প্রাণহানি, অন্তত আহত অর্ধশত। শুক্রবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে আজমের রোডের একটি পেট্রোল পাম্পের বাইরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার রাখা ছিল। এ সময় একটি ট্রাক প্রথমে পাম্পের পাশে পার্ক করা কয়েকটি গাড়ির সাথে ধাক্কা খায়। এক পর্যায়ে আগুন লেগে যায় সিএনজি ট্যাঙ্কারটিতে। টি-20তে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের জন্য বড় অর্জন বলে মনে করেন সাবেক অধিনায়করা। ক্রিকেটের ছোট সংস্করণের অবিশ্বাস্য ফলাফলের কৃতিত্ব ব্যাটারদের পাশাপাশি বোলারদের দিলেন শাহরিয়ার নাফিস এবং মোহাম্মদ আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটটাতে ফেভারিট, তাদেরকে হোয়াইট ওয়াশ করবো এটা আমরা কেউই আশা করিনি। তো অবশ্যই বাংলাদেশের জন্য আজকের হোয়াইট ওয়াশ করাটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট করেছে সেটা হচ্ছে জাকের আলী এবং শামীম পাটোয়ারি। তবে আমরা যদি দেখি তাহলে বোলারদের পারফরমেন্সটা অনেক বেশি ভালো ছিল। ব্যাটসম্যানরা বোলারদের সেই পারফরমেন্সটাকে কমপ্লিমেন্ট করেছে। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের খবর। নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ। সুপার 4-এর ম্যাচে হিমালয় কন্যাদের 9 উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের তরুণীদের বোলিংয়ে তোপের মুখে পড়ে নেপালের ব্যাটাররা। বৃষ্টি বিঘ্নিত খেলায় 11 ওভারে 8 উইকেট হারিয়ে 54 রানে থামে নেপাল। জবাব দিতে নেমে 7 বল হাতে রেখে মাত্র 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে ফাইনালে উঠে এলেন সুমাইয়া, ছোয়া, ইভারা। রোববার আসরের ফাইনালে ভারতের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দিলে আরও প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে খেলতে আগ্রহী হবে, এমনটাই মনে করছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। লেস্টার সিটির মিডফিল্ডারের মাধ্যমে ব্র্যান্ডিংয়ের চেয়ে ম্যাচ জেতার দিকটায় বেশি গুরুত্ব দিতে চায় ফেডারেশন। অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে, ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, could be Italians, could be Bangladeshi, South American. তো সেরকম স্কিলফুল, ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই টানা দ্বিতীয় বছর শেষ করতে যাচ্ছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শীর্ষ 10-এ নেই কোনো পরিবর্তন। তালিকার প্রথম 3 দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও খুব কম। 1867.25 পয়েন্ট নিয়ে শীর্ষে মেসির আর্জেন্টিনা। 1859.78 পয়েন্ট নিয়ে 2-এ ফ্রান্স এবং 1853.27 পয়েন্ট নিয়ে 3-এ ইউরোজয়ী স্পেন। 1813.81 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ স্থানে এবং খারাপ সময়ের মধ্যে বছর পার করা ব্রাজিল 1775.85 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। পরের 5টি স্থানে যথাক্রমে পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি। 898.81 পয়েন্ট নিয়ে 185 নম্বরে আছে বাংলাদেশ। দেশের মানুষকে স্বাস্থ্য সচেতন ও ক্রিয়ামুখী করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিওএফ ম্যারাথন। শুক্রবার সকালে ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্পের এই ম্যারাথনে 21.10 কিলোমিটার এবং 10 কিলোমিটার 2টি বিভাগ ছিল। আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আর ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী। এতে অংশগ্রহণ করেন 4715 জন
পুরুষ এবং 365 জন নারী অ্যাথলেট। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা বলেন, এটা শুধু ঢাকায় নয়, ধীরে ধীরে বিভাগীয় শহরেও করা হবে। এখানে আমাদের 5000-এরও বেশি ম্যারাথনাররা ছিলেন। এর মধ্যে 4751 জন পুরুষ এবং 365 জন মহিলা। আমি আশা করব যে ভবিষ্যতে মহিলা পার্টিসিপেশন আরও বাড়বে। এখানে বলা হলো যে বছরে 2 বার ম্যারাথন করা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি মনে করি যে এটা আরও বেশি করা যেতে পারে এবং আমরা ধীরে ধীরে এগুলো ডিভিশন শহরেও আমরা এগুলো ছড়িয়ে দিতে চাই। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাইকেলে চেপে 64 জেলা ভ্রমণ করেছেন চট্টগ্রামের 6 তরুণ। বান্দরবান থেকে শুরু করে উত্তর ও দক্ষিণবঙ্গ ঘুরে শুক্রবার চট্টগ্রাম এসে শেষ হয় সচেতনতামূলক এই সাইকেল যাত্রা। পুরো দেশ ভ্রমণকালে বিভিন্ন জেলায় বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে সচেতনতা তৈরিতে লিফলেট ও চারাগাছ বিতরণ সহ পরিবেশ রক্ষায় ছোট ছোট সমাবেশ করেন তারা। ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন 6 তরুণ। বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর দিক ও এর প্রতিকার নিয়ে সবাইকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান তরুণরা। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।